আইনি অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার কর্মচারীরা কবে ডিএ পাবে এটা পশ্চিমবাংলার কর্মচারীদের ঠিক করতে হবে। মনে করছে যে পরবর্তী সরকার আসলে তাদের ঘাড়ে দিয়ে চলে যায়, এটা স্ট্র্যাটেজির মধ্যেই আছে। কিন্তু অন্য সেক্টরগুলোতে ক্লাবগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে তো অছিলা থাকে না। প্রত্যেকে যদি ভাবে আমারটা নেবো দিয়ে ঘুমিয়ে পড়বো, কেউ ভাবছে আমার ট্রান্সফার হবে, কেউ ভাবছে আমি কত টাকা ডিএ পাবো তার হিসাব করে গেলাম, কেউ ভাবছে আমি কি করে মিডিয়াতে মুখ দেখাবো। এই যদি তাদের ইন্টেনশন হয় যে আমাদের রাজ্যের যুব সমাজ যদি ভাবে আমরা 1,500 টাকা পেয়ে ঘুমিয়ে যাব, তাহলে এই যুব সমাজের উন্নতি হবে বলে আপনারা মনে করেন? কর্মচারীরা ডিএ পাবে এটা ঠিক, কিন্তু কবে পাবে? এখন আর এই প্রশ্ন হবে না যে তারা পাবে কি পাবে, এখন প্রশ্নটা হলো আইনি অধিকারটা কিন্তু কবে পাবে। বিক্রমদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, আমরা যেটা জানতে পারছি যে 215 পাতার আবেদন করেছে রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জন্য, যেটা আমরা জানতে পারছি যে ওই যে 25% দিয়ে যেটা দেওয়ার কথা ছিল সেই বিষয়, এবং আরেকটি যেটা মার্চ মাসে যে ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল ডিএ নিয়ে, এই দুটি বিষয়, এটা নিয়ে কি বলবেন? ভুল কি করেছে? ঠিকই তো করেছে। কর্মচারীরা পশ্চিমবাংলার সুযোগ করে দিয়েছে, এটাই বলবো, আর কি বলবো। পশ্চিমবাংলার কর্মচারীরা এই সুযোগটা করে দিচ্ছে রাজ্য সরকারকে। তো রাজ্য সরকার যা আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়ায় কি একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, আমি যারা কর্মচারী সমাজ বা যারা এফেক্টেড পার্টি দিয়েতে তাদের কাছেই এই প্রশ্নটা করছে, কি করা যায় না? আইনত করা যায় তো। অর্ডার কি হবে সেটা পরের প্রশ্ন, সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু আদালতের কাছে আবেদন তো করা যেতে পারে। ফর এক্সাম্পল, ধরুন আমি ডিএ পাবো না, আমি আইনজীবী, আমি মামলা করে ফিস পেতে পারি, ডিএ তো আমি পাবো না, তা আমিও তো একটা আবেদন করতে পারি যে আমাকেও ডিএ দেওয়া হোক। আবেদন করতে পারি, পাবো কি পাবো না সেটা পরের প্রশ্ন। আপনি সাংবাদিক, আপনি ডিএ পাবেন না, আবেদন তো আপনিও করতে পারেন, আবেদন করতে পারেন, পাবেন কি পাবেন না, সুপ্রিম কোর্ট রায় দেবে কি দেবে না, আমি সেই প্রশ্নে যাচ্ছি না, করতে পারি। সেই করার সুযোগ যদি এখন কর্মচারী মহলই তৈরি করে দেয়, পরিবেশটাই তারা যদি তৈরি করে দেয়, তাহলে আবেদন করবে। তবে দেখুন, সময়ের ব্যাপার যেটা আমি বলতে পারি, আইনগতভাবে আইনি অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার কর্মচারীরা কবে ডিএ পাবে এটা পশ্চিমবাংলার কর্মচারীদের ঠিক করতে হবে। পশ্চিমবাংলার মানুষ কবে রিলিফ পাবে, শুধু কর্মচারী না, ধরুন যাদের চাকরি চলে গেছে বা যারা ধরুন বঞ্চিত চাকরি প্রার্থী, তারা কবে রিলিফ পাবে এটা তাদেরকে ঠিক করতে হবে। এটার জন্য তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তি কিছু করতে পারবে না। আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে যে হ্যাঁ, ডিএ আইনগত একটি অধিকার, রোপা রুলস 2009, লিগালি এনফোর্সেবল রাইট অ্যাক্রুড ইন ফেভার অফ দ্য পিটিশনার্স, এই শব্দ সুপ্রিম কোর্ট তার রায়ে প্রয়োগ করেছে। এই যে সময়সীমা, দাদা, এই যে সময় চাইছে রাজ্য সরকার, যে এই যে 31শে ডিসেম্বর 2026 অব্দি, এতখানি কেন সময় চাওয়া হচ্ছে? যেখানে রাজ্য সরকারের স্ট্র্যাটেজি, তারা লিখেছে যে নির্বাচনে খরচা হচ্ছে, তারা নির্বাচনের বৈতরণীটা পেরিয়ে নিতে চাইছে, মনে করছে যে পরবর্তী সরকার আসলে তাদের ঘাড়ে দিয়ে চলে যায়, এটা স্ট্র্যাটেজির মধ্যেই আছে। কর্মচারীদের ঠিক করতে হবে যে তারা কি করবে। আজকে যদি আবার এই সরকার ফেরত চলে আসে, তখন আবার আর একটা কিছু অছিলা দেবে। এই অছিলা দেওয়ার জায়গা তো রয়েছে, কিন্তু অন্য সেক্টরগুলোতে ক্লাবগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে তো অছিলা থাকে না। পুজোর আগে ক্লাবগুলো ঠিক পুজোর 15 দিন 20 দিন আগে টাকাগুলো হাতে পেয়ে যায়, সেখানে অছিলা থাকে না। এখানে কেন অছিলা আছে? কারণ এখানে এই জন্য অছিলা আছে, কারণ এই কর্মচারী সমাজ এরা ইউনাইটেড না। এফিডেভিটের মধ্যেও আপনি দেখবেন, একবার বলছে দিতে গেলে পঞ্চায়েত, লোকাল বডি, টিচার এদেরকে দিতে হবে, আবার এফিডেভিটের মধ্যে সরকার বলছে না শুধু রাজ্য সরকারই হবে। তার মানে কি প্রথম থেকে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিল, যেটা ব্রিটিশরা করেছিল আমাদের ভারতবর্ষে। ডিভাইড অ্যান্ড, কর্মচারী সমাজটার মধ্যে একটা ডিভিশন তৈরি করা, এফিডেভিটটার মাধ্যমে এটা তৈরি করে। এটা তো আমি তো সরকারের কাজের তরফ থেকে আমি কোনো অন্যায় দেখি না। কারণটা হচ্ছিল কর্মচারী সমাজই তো অবিভক্ত সমাজ, প্রত্যেকে যদি ভাবে আমারটা নেবো দিয়ে ঘুমিয়ে পড়বো, কেউ ভাবছে আমার ট্রান্সফার হবে, কেউ ভাবছে আমি কত টাকা ডিএ পাবো তার হিসাব করে গেলাম, কেউ ভাবছে আমি কি করে মিডিয়াতে মুখ দেখাবো, এই যদি তাদের ইন্টেনশন হয়,
তাহলে তো তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। মানুষকে অধিকার প্রতিষ্ঠা করার জন্য তার নিজের লড়াইটা নিজেকে দিতে হবে। যার অধিকার থেকে যে বঞ্চিত হচ্ছে সে তার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে না, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তি লড়াই করবে। পৃথিবীর ইতিহাসে এটা কোনোদিন দেখা যায়নি। ধর্ণা মঞ্চ, সেখান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে যুবসাথী যে প্রকল্পের টাকাটা সেটা এপ্রিল মাস নয়, অর্থাৎ 7ই মার্চ থেকে অ্যাকাউন্টের টাকাগুলো ঢুকবে। দেখুন, আবারও আমি একটা কথা বলছি, যুবসাথী প্রকল্পের টাকা কিছু মানুষের কাছে প্রয়োজন আছে, এটা ঠিক, কিন্তু এটা একটা ঘুম পাড়ানো ওষুধ। আমার ভাষায় আমি এটা বলতে পারি, মানুষকে ঘুমিয়ে রাখানোর জন্য একটা ওষুধ তৈরি করে দেওয়া হলো নির্বাচনী বৈতরণী পেরোনোর জন্য। তিনি এটা এপ্রিল করে আরো 1 মাস এগিয়ে আনলেন, কারণ এপ্রিলে আপনার টাইম বেরিয়ে যাবে। এটা একটা স্ট্র্যাটেজি তিনি নিলেন। ঘটনা হচ্ছে হলো এইটা, এই ঘুমের জায়গা থেকে মানুষকে জেগে উঠতে হবে। তিনি 30, 40, 50 হাজার টাকার কাজ চান না, মাসে 1,500 টাকা চান। পশ্চিমবাংলায় একটা শিল্পায়ন নেই। পশ্চিমবাংলায় যারা যারা বেকার যুবক যুবতী, তারা SLST বলুন, প্রাইমারি বলুন, পরীক্ষা হয় 10 বছরে একটা, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা হয় 10 বছরে একটা। প্রাইভেট কোম্পানির কোনো চাকরি নেই। যা বাম আমলে হয়েছিল সেক্টর 5, তারপরে আপনি দেখান সেক্টর 6, সেক্টর 7, সেক্টর 8, সেক্টর 9, সেক্টর 10 দেখাতে পারবেন না। বাম আমলে হয়েছিল রাজারহাট, তারপরে আপনি দেখাতে পারবেন না রানীহাট হয়েছে, দেখাতে পারবেন না, নেই। বিধান রায়ের সময় কল্যাণী উপনগরী হয়েছিল, বামেশদের সময় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল। তার পরবর্তী এই যে আজকে 2016 বছর যে কাজ হয়েছে পশ্চিমবাংলাতে, 2011 সাল থেকে 26 সাল পর্যন্ত আপনি বলুন একটা বড় উপনগরী, একটা বড় হসপিটাল, একটা বড় প্রজেক্ট আপনি পশ্চিমবাংলায় দেখাতে পারবেন। যেমন ধরুন এখন ভারতবর্ষের যদি আপনি থিওরিটা দেখেন, রেলের একটা নতুন জেনারেশন তৈরি, যে বন্দে ভারত ট্রেন আসছে, বুলেট ট্রেন আসছে, একটা জেনারেশনের কাজের জন্য তৈরি হচ্ছে, সারা ভারত জুড়েই হচ্ছে। আমি কোনো রাজনৈতিক কথা কিন্তু বলছি না, কিন্তু আপনাকে তো দেখাতে হবে যে পশ্চিমবাংলায় নতুন শিল্পায়নের একটা বাতাবরণ তৈরি হয়েছে, পশ্চিমবাংলায় একটা নতুন কাজের জায়গা তৈরি হয়েছে, পশ্চিমবাংলায় নতুন আরো 4টে ইউনিভার্সিটি হয়েছে। কি হয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামটা পাল্টে, একটা পোর্শন পাল্টে হেলথ ইউনিভার্সিটি করে বলছে 2টো ইউনিভার্সিটি হয়েছে। এটাও কিন্তু এক ধরনের ফ্রড। এখানেই তো প্রশ্ন উঠছে, যেখানে ডিএর যে টাকা দেওয়ার জন্য সময় চাইছে রাজ্য সরকার, সেখানে ভাতার টাকা যেটা নির্দিষ্ট সময়ে দেওয়া হবে ঘোষণা, সেটা এগিয়ে নেওয়া হলো, অথচ ডিএর জন্য সময় কেন? আবারও বলছি, নির্বাচনী বৈতরণী পেরোনোর প্রচেষ্টা, সেটা একদম এফিডেভিটেই তারা বলছেন। এখানে ডিএ আইনি অধিকার, আইনি অধিকার, আইনের অধিকার ছিনিয়ে তো এখন লোকে নিতে পারেনি, মানুষ তো ছিনিয়ে নিতে পারেনি, মানুষের সেই উইল পাওয়ার নেই। আজকে আমাদের রাজ্যের যুব সমাজ যদি ভাবে আমরা 1,500 টাকা পেয়ে ঘুমিয়ে যাব, তাহলে এই যুব সমাজের উন্নতি হবে বলে আপনারা মনে করেন? যুব সমাজ যদি ভাবে আমি 1,500 টাকা পেয়ে আমি খুশি, আমার 30, 40, 50 হাজার টাকা মাইনের চাকরি লাগবে না। প্রত্যন্তর গ্রামে যেই মানুষগুলো থাকেন, যে মা বোনেরা থাকেন, যে ভাইয়েরা থাকেন, তারা যদি মনে করেন 2,500, 1,500 টাকায় আমি আমার জীবনটাকে চালিয়ে নেব, আর আমার জীবনে কিছু লাগবে না, সেই মানুষের আপনি তো উন্নতি করাতে পারবেন না, সেই মানুষের হবে না। তাই মানুষকে মানুষের লড়াইটা দিতে হবে। এই যে সুপ্রিম কোর্টে MA অ্যাপ্লিকেশন হয়েছে, আদালতে আইনজীবীরা যা করার করবেন, আমরা আছি যা করার করব, সিনিয়র আইনজীবীরা আছে যা করার করবেন, যা উত্তর দেওয়া সুপ্রিম কোর্টে দেবো। কিন্তু একটা MA অ্যাপ্লিকেশন, আমি প্রথমেই আপনাদের বললাম, সেটা করার অধিকার কি রাজ্য সরকারের নেই? সেটা তো আছে। আমরা তার বিরোধিতা করব, স্বাভাবিক নিয়মেই আমরা তার বিরোধিতা করব। সুপ্রিম কোর্ট মনে করতে পারে, যখন রাজ্য সরকার বলছে ঠিক আছে আবার রিভিউ অ্যাপ্লিকেশন করবে বলছে, আমি মনে করলাম সুপ্রিম কোর্ট ঠিক আছে আমি 3 মাস 6 মাস সময়টা বাড়িয়ে দেবো, সেটা দেবার রাইট যে সুপ্রিম কোর্টের নেই তা তো নয়, কিন্তু আইনি অধিকারটা প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে সুপ্রিম কোর্টের যে কারণে কর্মচারীরা দিয়ে পাবে, এটা ঠিক, কিন্তু কবে পাবে? এখন আর এই প্রশ্ন হবে না যে তারা পাবে কি পাবে না, এখন প্রশ্নটা হলো আইনি অধিকারটা কিন্তু কবে পাবে, সেটা তো তাদেরকে ঠিক করতে হবে। আপনার কি মনে হয় সুপ্রিম কোর্টে রাজ্যের এই আবেদনটা টিকবে? দেখুন, আবেদন যখন করেছে সেই আবেদনের তো বিরোধিতাও আমরা করব, আর স্বাভাবিক, কারণ এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এখানে একটা নির্বাচন পশ্চিমবাংলাতে হচ্ছে, তাই এই যুক্তিটা রাজ্য সরকার তুলবে। এটা আজকের যুক্তি না, যবে থেকে রায় হয়েছে তবে থেকে আপনিও জানেন, আমিও জানি, কর্মচারীরাও জানে
যেসব সারা পশ্চিম বাংলাতে 15 লক্ষ কর্মচারী পেনশন হোল্ডার যারা যারা ধরুন আন্দোলন করছেন বা যারা মামলা করছেন তারাও এটা জানে। এটা কোনো লুকোচুরির গল্প না যে এই যে নির্বাচনের ব্যাপারটা এটা তুলবে এবং তুলে এটা করবে, এটা আমি আইনের দিক থেকেও কিছু বলছি, তারা সবাই জানে। এখন যদি জেনেও মানুষ ঘুমিয়ে থাকে যে আমি রাস্তা এপার থেকে ওপারে যাব, আমি চোখ বন্ধ করে যাব, এটা যদি আমি ভেবে থাকি তাহলে কি করা যাবে? রাস্তা ক্রস করতে গেলে বা রাস্তা পারাপার করতে গেলে চোখটা খুলে পারাপার করতে হয়, দুদিক দেখে পারাপার করতে হয়। এখন যদি কেউ যদি ভাবে আমি চোখ ঘুমিয়ে থেকে চোখ বন্ধ করে আমি রাস্তা পারাপার করবো, তাহলে আপনি কিছু করতে পারবেন না। তো এই যে সময় চাওয়া, এই মামলাটা কি পুরো ওই সময়ের এতে চলে যাবে না? এটা তো আজকে থেকে না, যবে থেকে মামলাটা 2016 সাল থেকে শুরু হয়েছে তবে থেকে এই সময়ের জালেই মামলাটা চলছে। এটা কি কর্মচারীদের কাছে তো অজানা না, বরং কর্মচারীরা 2011, 12, 13 সালে তারা জানতেনই না যে তারা এই ডিএটা পাবেন। তাদের অধিকার কেন্দ্রীয় সরকারের হারে ডিএটা পাওয়াটা এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, এটা তারা জানতেন না। মানে কিছু হয়তো কর্মচারী যারা ইউনিয়ন করেন বা এই আইন সম্বন্ধে ওয়াকিবহল তারা জানতেন, কিন্তু সমগ্র কর্মচারী সমাজ আজ হোল জানতেন না। 2016 সালে মামলা হওয়ার পরও জানতেন না, কিন্তু যত মামলা গড়িয়েছে, যত আপনারা মানুষের কাছে বার্তাটা নিয়ে গেছেন, তখন মানুষ জানতে পেরেছে। এখন কর্মচারী সমাজের প্রত্যেকটা মানুষ জানে যে তাদের অধিকারটা হচ্ছে হলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেটে ডিএ আসছে, এনারাও সেই সেম স্কেলে সেম রেটে ডিএটা পাবেন, এটা তারা জেনেছেন। এবার জানার পরে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজেকে লড়াই করতে হবে। সবাই পাইয়ে দেবে এটা হতে পারে না। দাদা আপনারা হচ্ছে কি মানে এর পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমরা তো কন্টেম্প ফাইল করেছি। আপনারা অবশ্যই জানেন যে যে বেঞ্চ রায় দিয়েছিল সেই বেঞ্চ তো রেগুলার একসাথে বসছেন না, তারা বিভিন্ন সময় দুটো বিচারপতি অন্যান্য বেঞ্চে স্প্লিট হয়ে আছেন। সেই দুজন বিচারপতিকে এক জায়গায় আসতে হবে, যেটা সুপ্রিম কোর্টের সাধারণ নিয়মে হয়। তবে এমএ বলুন কন্টেম্প বলুন দুটো শুনানি হবে, তার আগে হওয়ার কোনো চান্স আছে বলে অন্তত আমার আইনি বিদ্যায় এটা বলতে পারবো না। এর মধ্যে রাজ্য সরকার যতটা পারবেন তারা ঝাঁপিয়ে পড়ে সময়টা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কর্মচারীদের ঠিক করতে হবে তারা কি করবেন, তারা কিভাবে তাদের লড়াইটা দেবেন। কর্মচারীদের লড়াই তো আর রাজনৈতিক দল দিয়ে দেবে না, কর্মচারীদের লড়াই তো আর অন্য কেউ দিয়ে দেবে না। কর্মচারীদের লড়াইটা দিতে হবে। যারা খেটে খাওয়া মানুষ আছেন, কৃষক আছেন, শিক্ষক আছেন, বেকার যুবক আছেন, তাদের লড়াইটা তাদেরকে দিতে হবে। মানুষ কি করতে পারে বা অন্যান্য সেক্টরের মানুষ করতে পারে, তাদের পাশে দাঁড়াতে পারে, সাহায্য করতে পারে, তাদের লড়াইটা তাদেরকেই দিতে হবে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।